তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে 15 আগস্ট 1975 যদি না হতো আজকে বাংলাদেশ থাকতো, কিন্তু কোনোদিন আলাপ করা হয় না। তার জন্য আপনাকে কিন্তু আমার আন্তরিক ধন্যবাদ। এটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ হিসাব। আজকে যে আমরা দেখছি, আমরা তুলনা করি, আমরা সব সময় আলোচনা করি সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা কোথায় চলে গেছে, আমরা কেন পারি না। তখন ওখানে কথা বলা হয় ওখানে স্ট্রং লিডারশিপ ছিল। আমাদের দেশেও কিন্তু স্ট্রং লিডারশিপ ছিল। তারা আমাদের ভাষা আন্দোলন চালিয়েছেন, তারা আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, তবে আমাদের সব জাতীয় নেতাদেরকে জেলে হত্যা করা হয়েছিল। চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতার জাতীয়তাবাদীর যেই নেতৃত্ব, তাদেরকে একদম শেষ করে দিয়ে সেই বাংলাদেশের বিরোধিতার যে শক্তি, স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তি, তারা এই রাজাকারদের দেশে ফিরে আনে, জঙ্গিবাদ দেশে আনে। আর এখন আজকে আমরা সেই কারণে পিছিয়ে পড়েছি। তবে আমাদের সেই স্বাধীনতার চেতনা, সেটাকে কিন্তু কোনোভাবেও রক্ত দিয়েও হত্যা করেও মুছে ফেলা যায়নি, এবং এটা সম্ভব না। সময় লেগেছে আমাদের থেকে এ পর্যন্ত, অনেক সময় লেগেছে। আমাদের 16 বছর লেগেছে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হতে। 16 বছর লেগেছে শুধুমাত্র আমাদের গণতন্ত্র ফিরে পেতে। তবে আমরা সেটা শেষমেশ পেয়েছি, আন্দোলন করেই পেয়েছি। তারপরে এটা খুবই আনফরচুনেট যে আমাদের যে রাজনৈতিক এক দল, তারাই সেই গণতন্ত্রকে, যেই গণতন্ত্র আমরা 16 বছর আন্দোলন করে ফিরে পেয়েছি, তারাই তখন চেষ্টা শুরু করে সেই গণতন্ত্রকে ধ্বংস করতে। তাদের জন্যই 2007 সালে জানুয়ারিতে আবারও সেই স্বৈরাচার শক্তি সুযোগ পায় ফির ক্ষমতা দখল করতে। তারপরেও আমাদের এই রেভলিউশন শেষ হয়নি। তখন আমরা আন্দোলন করে গিয়েছি। তখন কিন্তু এই তরুণ প্রজন্মই জেগে উঠেছে আমাদের গণতন্ত্র ফিরে আনতে, আর তাতে আমরা সফল হয়েছি। এবার সেই সামরিক শক্তি আবার 75-এর মতন 16 বছর ক্ষমতা দখল করে থাকতে পারেনি। তারা বাধ্য হয়েছে 2 বছরের মধ্যেই নির্বাচন দিতে। সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বিপুলভাবে ম্যান্ডেট দিয়েছে আমাদের সেই রেভলিউশনটাকে ফিনিশ করতে। এটাই আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ 2008 সালে ম্যান্ডেট দিয়েছিল। সেই যে 71-এর যেই স্বাধীনতার আন্দোলন, বাংলাদেশের আন্দোলন, বাংলাদেশকে সোনার বাংলা করার যে আন্দোলন, যেটা 75-এ শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই আন্দোলনকে পূর্ণ করতে, কমপ্লিট করতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল। আর তাতে আমরা ব্যর্থ হইনি। আমরা এই গত 5 বছরে
যে উন্নয়ন করেছি বাংলাদেশে, এই পরিমাণ উন্নয়ন কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমার কাছে বিরাট লিস্ট আছে আমাদের এই সরকারের সফলতার, তবে আমি ওই টেকনিক্যাল বক্তব্য থেকে একটু দূরে থাকতে চাই। সংখ্যা ডক্টর বারাকাতও অনেক বলেছেন, আজকে 3500 মেগাওয়াট থেকে আজকে 9000-এর উপর মেগাওয়াট উৎপাদন হচ্ছে, যেটা 4.5 বছর আগে বলা হতো এটা কোনো সরকারের আমলেই সম্ভব না। আমার মনে আছে নিজেই খবরের কাগজে লেখা যে পরিমাণ যেই বিদ্যুতের অভাব, এটা সম্ভব কি? এটা এক সরকারের পক্ষে তো সম্ভবই না, এটা কোনোদিনই সম্ভব হবে না এটা কভার করার। আমরা করে দেখিয়েছি, এক টার্মের মধ্যে আমরা করে দেখিয়েছি যে হ্যাঁ এটা সম্ভব, আর একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই পারে। শিক্ষার ক্ষেত্রে যদি দেখেন, আমরা এখন এই 5 বছরের মধ্যে কি পরিমাণ উন্নয়ন করেছি। আমাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, যে কোনো সেক্টর বলেন, বাংলাদেশে এই গত 5 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা 75-এর পর কোনোদিনই সম্ভব হয় না। আর তারপর তো আছেই আমার নিজের যে টপিক, যেটা আমার সব থেকে যেখানে আমি নিজেই কাজ করেছি, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। 5 বছর আগে মানুষ প্রশ্ন করতো যে এই ডিজিটাল বাংলাদেশটা কি। অনেকে টিটকারি মারতো, এই ডিজিটাল বাংলাদেশে এটা কি জিনিস, এটা কি আর হবে। আজকে কিন্তু কেউ সেই কথা বলে না। 5 বছর আগে বলা হতো ডিজিটাল দিয়ে কি হবে। আমাদের গ্রামের মানুষের কাছে তো, তারা তো কোনোদিন কম্পিউটার কিনবে না, তাদের কাছে তো ইন্টারনেট কানেকশন নাই, তারা তো খেতেই পারে না। আমি বলেছিলাম তাদের কম্পিউটার কেনা লাগবে না, তাদের ইন্টারনেট কানেকশন নেওয়া লাগবে না, আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেব। আর আমরা সেটা করেছি। আমরা 4500 ইউনিয়ন তথ্য কেন্দ্র খুলে মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে কম্পিউটার পৌঁছিয়ে দিয়েছি। আর শুধু সেই নয়, তাতে যে প্রভাব পড়েছে মানুষের জীবনে, অর্থনীতিতে, এই ডিজিটাইজেশনের জন্য, সেটার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে মালয়েশিয়ায় যে লেবারে যাচ্ছে, তার কিন্তু ওই 20 লাখ টাকা এজেন্টকে দিয়ে তার ঘর বাড়ি ঋণ করে টাকা নিয়ে যেতে হচ্ছে না। সে এই ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে কম্পিউটারে ফর্ম ফিল আউট করে মাত্র 20,000 টাকার মতন ফি দিয়ে, টোটাল খরচ দিয়ে, কম্পিউটারের মাধ্যমেই তার লটারি হচ্ছে, নাম ঠিক করা হচ্ছে। এখানে কারো হাত দেওয়ার, দুর্নীতি করার কোনো সুযোগই নাই। এতে কে লাভবান হচ্ছে? আমাদের দেশের মানুষ। শিক্ষার ক্ষেত্রে আমরা এখন 8,500 মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি। আমরা ডক্টর বারাকাত যে শিক্ষার কথা বললেন, যে 75-এর পর যে নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল, তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো, যে আজকে যে 3 ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি। এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমরা নতুন স্কুল খুলেছি, এবং শুধু স্কুল না, আমরা যাতে এটা মডার্ন হয়, আধুনিক হয়, ডিজিটাল হয়, সেই পদ্ধতিতেই আমরা এগিয়েছি। প্রত্যেক বছর আমরা 26 কোটি বই ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রদের হাতে পৌঁছায় দিচ্ছি। এটা পৃথিবীর কোনো দেশ পারে না, কোনো দেশ পারে না।
শুধু শিক্ষা না, যেখানে ডক্টর বারাকাত আরো যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানুষের সেবা, মানুষের জীবনের উন্নয়ন, সেখানেও আমরা যে পরিবর্তন এনেছি এই 5 বছরে, 75-এর পর কোনোদিন হয়নি। সারা দেশব্যাপী আমরা 14,000 কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক বানিয়েছি, যেখানে আজকে গ্রামের মানুষ বিনা খরচে চিকিৎসা পাচ্ছে, ওষুধ পাচ্ছে বিনা খরচে। 150 টাকার ওষুধ, 200 টাকার ওষুধ তারা মাগনা পাচ্ছে। তাদের অসুখ বিসুখ হলে তাদের যান বাঁচানোর জন্য তাদের আর ওই ঋণ নিতে হচ্ছে না 22% সুদ দিয়ে, 27% সুদ দিয়ে। তারা এটা বিনা পয়সায় পাচ্ছে। আর সেটার ফলটা কি হচ্ছে? সেটার ফল হচ্ছে এটা, শুধু যে তারা হেলথ কেয়ার পাচ্ছে সেটা শুধু নয়, তার জন্য যে দেশ লাভবান হচ্ছে সেটার যে প্রমাণ হচ্ছে যে এই গত 5 বছরে, 5 বছর আগে আমাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ছিল 65 ইয়ার্স, 65 বছর। আজকে এই 4.5 বছরের মধ্যে সেটা বেড়ে গিয়ে এখন প্রায় 70 বছর। এটা কিন্তু এই যে 5 বছরে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 5 বছর বাড়ানো, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। তাও 16 কোটি মানুষের একটি দেশে, সিঙ্গাপুরের মতন ছোট্ট একটি দেশে কিন্তু এরকম পরিবর্তন আনা খুবই সহজ। তবে 16 কোটি মানুষের দেশে এরকম একটি পরিবর্তন আনা, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। এটা বিশ্বের খুব কম দেশ পেরেছে, আমার জানা মতন কোনো দেশই পারে নাই। আজকে আমাদের দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের সীমা যে পরিমাণ কমে এসেছে এই 5 বছরে, এটাও তো একটা মারাত্মক ব্যাপার। 5 বছরে 26% থেকে 41% থেকে 26%-এ নেমে যাওয়া দারিদ্র্যের সীমা, এটাও কিন্তু বিশ্বের খুব কম দেশ পেরেছে। আর 75-এর পর 2008 সালের মধ্যে কিন্তু এটা ধারে কাছেও হয় না। এবং কি আপনারা যদি তুলনা করেন যে আওয়ামী লীগ সরকার ফেরত ক্ষমতায় আসার আগে কি ছিল, তার আগের সরকারের আমলে কিন্তু দারিদ্র্যের সীমা বেড়েছিল, কমে নাই। সেখানেই হচ্ছে আমাদের একটি অভিযোগ। এখন এই যে পরিবর্তন, এই যে উন্নয়ন, এই যে সফলতা, এই যে একটা রেভলিউশন আমরা এনেছি, এখানে কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে কেন এটা, কেন বারবার বাধা পড়ে। বাংলাদেশের মানুষ তো বোকা না। কেন বাংলাদেশ মালয়েশিয়ার সাথে আগাতে পারে না? আমরা জানি 75-এর যে ষড়যন্ত্র, তারপর থেকে স্বৈরাচার, এসব বিষয় তো আছেই, সেটা মেনে নিলাম। তবে তারপরেও গণতন্ত্র ফিরে আসার পর আমরা কেন আগাতে পারলাম না? সেটার একটি কারণটি হচ্ছে যে স্বাধীনতার বিরোধী যে শক্তি, তারাই তো দুবার ক্ষমতায় এসেছে। তারা যখন ক্ষমতায় এসেছে, তাদের তো চিন্তা ছিল না যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের চিন্তা ছিল যে আমাদের ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক। দুবার তারা ক্ষমতায় এসেছে, দুবারই চেষ্টা করেছে জোর করে, ভোট কারচুপি করে, ভোটার লিস্টের কারচুপি করে ক্ষমতা দখল করে রাখার। এখানে একটি বারবার অনেক কিছুই শোনা যায়। এখানে ডক্টর বারাকাতও আসলে
যেটা শুরুতেই বললাম, আমার যা বলার ছিল অনেক কিছু তিনিই বলে ফেলেছিলেন। তিনি যে কথাটি বললেন যে আমাদের অনেকেই, আমাদের মধ্যেই, আমাদের সমাজের মধ্যেই এটা খুবই আনফরচুনেট যে অনেকেই আছেন যে সবকিছুর একটি তর্ক করা, বিরোধিতা করা, কোনো কিছুই ভালো না, এই একটি মনে হয় অ্যাটিটিউড তাদের। যত কাজই করা হয় না কেন, ভালো হয় নাই, এরকম করলে ভালো হতো না, ওরকম করলে ভালো হতো না। দেশকে, বিষয়টি সেখানেই হচ্ছে একটি, আমি বলবো আমাদের মারাত্মক একটি গ্যাপ, একটি ভয়ের বিষয়। সেটা হচ্ছে যে এই যে প্রচার, আজকে কিন্তু সেটা নিয়েই মাঠে বাজারে অনেক আলোচনা হচ্ছে। এখানে একটি কথা আমি বলতে চাই। আমাকে একজন মহান নেতা, বিশ্বের একজন মহান নেতা আমাকে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা নিজেই দেখেছি যে কাজ করার পরেও ভোট পাওয়া যায় না, আর কাজ না করেও ভোট পাওয়া যায়। এটা নির্ভর করে শুধুমাত্র প্রচারের উপর। তাই সেটাই হচ্ছে আমাদের দুর্বলতা, যে ৭৫-এর পর থেকে প্রচেষ্টা চলেছে যে প্রচারের শুধু নয়, একদম স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে। সেখান থেকেই শুরু করা হয়েছে অপপ্রচার, মিথ্যে প্রচার, আর সেটা কিন্তু এখনো চলে যাচ্ছে। বারবার শোনা যায় দুই দল, দুই দল, দুই নেত্রী, দুই নেত্রী। কারণ এটা বলা খুবই সহজ। তবে আমি বলবো আপনারা তুলনা করে দেখেন, তুলনা করে দেখেন দুই দল তো দুবারই ক্ষমতায় এসেছে, তাদের ব্যর্থতা এবং সফলতা আপনারাই তুলনা করে দেখেন। কে দেশকে এগিয়ে নিয়ে গেছে, কে দেশকে পিছিয়ে নিয়ে গেছে। আমরা দেখেছি, আপনারা যারা শিক্ষিত, আপনারা সবাই শিক্ষিত, আপনারা জানেন যে ২০০৬ সালে সারা বিশ্বের খবরে বাংলাদেশকে কিভাবে আলোচনা করা হতো। তখন বাংলাদেশকে বলা হতো যে বাংলাদেশ ইজ এ ফেলিং স্টেট, বাংলাদেশ আরেকটা পাকিস্তান হতে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ বিপুলভাবে দেশকে আতঙ্কে রেখেছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড তো সারাক্ষণই চলছিল, সেটার ভিকটিম ছিলাম আমরা, বাংলাদেশ আওয়ামী লীগ। তবে শুধু আওয়ামী লীগ নয়, তখন বুদ্ধিজীবীদের উপর, তখন জার্নালিস্টদের উপর, মিডিয়ার উপরও হামলা চলেছে। সারা দেশের কোর্টের উপর হামলা চলেছে, সারা দেশের মানুষের উপর হামলা চলেছে। যখন একটি দেশে ৩০ মিনিটে ৫০০টি বোমা হামলা একসাথে হয়, তখন সেই দেশের মানুষের মধ্যে কেমন আতঙ্ক আসে, তখন সেই দেশ সম্পর্কে কি বলা যায়। আর আজকে দেখেন, গত ৫ বছরে এরকম কোন বোমা হামলা হয়েছে? গত ৫ বছরে মৌলবাদীরা, জঙ্গিবাদীরা কোথায় আছে? তারা কি দেশে কিছু করতে পেরেছে? তারা যখনই চেষ্টা করেছে, সরকার তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পেরেছে, তাদের থামাতে পেরেছে? এখনো ইদানিং দেখা যাচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, প্রতি সপ্তাহ
আমরা না কোথাও জঙ্গিবাদ ধরছি। এখন মনে হচ্ছে যেহেতু গত 5 বছরে তাদেরকে আমরা তাদের মাথা ফেলেছিলাম, মাঠে নেমে যেতে পারবো, সেই প্রস্তুতি তারা নিচ্ছে। এটা কিন্তু একটু ভয়ঙ্কর বিষয়। আরো একটা বিষয় বলা হয় দুর্নীতি, সেখানেও আমি তুলনায় করতে চাই। আর এটা আশ্চর্যের বিষয়, আমি যখনই তুলনার কথা বলি তখন কিন্তু যারা ওই আমাদের বিতর্কিত করেন, আমাদের সমালোচনা করেন, তাদেরকে যখনই আমি তুলনার কথা বলি তখনই তাদের প্রথম জবাব হলো, না আগে কি হয়েছে সেটা আলোচনা করার কি দরকার। প্রয়োজন, দরকার, কারণ আমরা কোথায় ছিলাম এবং কোথায় আছি সেটা তো দেখতে হবে। আমরা কোথা থেকে এসেছি সেটা যদি আমরা ভুলে যাই, সেই ভুল তো আমরা বারবার করব। Those who forget the past are condemned to repeat it. বিএনপি জামাতের আমলে আমরা দুর্নীতিতে বিশ্বে 1 নম্বর ছিলাম 5 বছর। আজকে আমরা 180-90 দেশের মধ্যে নেমে এসেছি 40তম পজিশনে অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, এসেছি। এটা কি একটা মারাত্মক পরিবর্তন নয়? তাও 1 টার্মের মধ্যে, 5 বছরের মধ্যে। এখানেই হচ্ছে সেই মিথ্যে প্রচার। আশা দেওয়া হচ্ছে যে না, কেবল 40তম কেন, আমরা ফিনল্যান্ডে তো একদম দুর্নীতি নাই, আমাদের দেশে কেন পারি না? তো আমি জিজ্ঞেস করব, এখন ফিনল্যান্ডের পার ক্যাপিটা আয় কত? আমরা যখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আমাদের এখানে পার ক্যাপিটা আয় ছিল 574 মার্কিন ডলার। 4.5 বছরে, মাত্র 4.5 বছরে এটা আমরা প্রায় ডাবল করেছি, আজকে $1044। তবে সেটা আমরা যতই চেতাম, যতই চেষ্টা করতাম, আজকে ফিনল্যান্ডের পার ক্যাপিটা আয় প্রায় $40-50 আমরা কি 5 বছরে এটা $650 মতন থেকে নিয়ে $40-50 করতে পারতাম? এটা কি সম্ভব? এটা তো কোনো মতেই সম্ভব না। তবে আমরা তো মারাত্মক উন্নতি করেছি, আমরা এটা প্রায় দ্বিগুণ করেছি। দুর্নীতি আমরা কমপক্ষে অর্ধেক করেছি, আরো কমিয়েছি। আমরা কোথায় চলে এসেছি দুর্নীতিতে? কোথায় ছিলাম আর এখন কোথায় এসেছি? আর এখানে বলবো, আওয়ামী লীগ যদি 5 বছরে এরকম ভাবে দেশকে এগিয়ে আনতে পারে, তাহলে আপনারা কল্পনা করে দেখেন আরো 5 বছরে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারব। এখানেও সেই কথাটি আসে, আবারও সেই ডক্টর বরকত যে কথাটি বললেন, কন্টিনিউটি। হ্যাঁ, মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা এগিয়ে যেতে পেরেছে কারণ তাদের একটি সরকার ছিল, যেই সরকার তাদেরকে স্বাধীনতা দিয়েছিল, যেই সরকার তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করেছিল, তাদের উদ্দেশ্যই একটাই ছিল তাদের দেশকে উন্নত করা। তারা 20-30 বছর কাজ করে একটানে দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আমাদের দেশে আজ পর্যন্ত স্বাধীনতার সপক্ষের শক্তি সেই সুযোগটা পায় নাই। তার জন্য আমি মনে করি আমাদের সামনে এখন একটি মারাত্মক একটি সময়, মারাত্মক। আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচন আমি বলবো বাংলাদেশের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এটা এই নির্বাচনের উপর নির্ভর করবে
বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। আমরা গত 5 বছরে, তার আগের 5 বছরের আগের বিএনপি সরকারের আমলের যেই ফেলিং স্টেট হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম, সেখান থেকে আজকে আপনারা শুনেছেন বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নেক্সট 11। ফেলিং স্টেট থেকে নেক্সট 11, 5 বছরের মধ্যে। আর এখন সেই ধারাটা ধরে রাখতে হবে, কারণ আমাদের বিরোধী দলের কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। চেহারা এক, নেতৃত্ব এক, পলিসি এক। আপনারা একটা খেয়াল করেন, তাদের তো অনেক সমালোচনা শুনেছি, আমাদের বিরোধী দলের অনেক বক্তব্য শুনেছি, টেলিভিশন খুললেই তাদের 3-4 জন কথা বলেই যাচ্ছে। তবে একটি কথা কিন্তু তারা কোনোদিনই বলছে না, যে তারা যে ব্যর্থ হয়েছিল দেশকে এগিয়ে নিতে, তারা ভবিষ্যতে কি করবে, তাদের ভবিষ্যতের প্ল্যান কি, সেটা কিন্তু তারা কোনোদিনই বলছে না। একটি মাত্র প্ল্যানও তারা দিতে পারছে না। অর্থনীতির জন্য তারা কি করবে, জঙ্গিবাদের তারা কি করবে, সন্ত্রাসের তারা কি করবে, দুর্নীতির তারা কি করবে, তারা কিন্তু কিচ্ছু বলতে পারছে না। আর সেটার কারণ হচ্ছে সহজ, কারণ সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যত মৌলবাদী, যত সন্ত্রাসীরা তো তাদের সাথেই আছে। তারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে যারা রাজাকার, তাদেরকে নিয়েই তারা রাজনীতি করছে, তাদেরকেই তারা মন্ত্রী বানিয়েছিল। তো তারা কিভাবে বলবে যে আমরা জঙ্গিবাদ থামাবো, আমরা সন্ত্রাস দমন করব, সন্ত্রাসীদের নিয়েই যেহেতু যেখানে তারা রাজনীতি করছে, তারা কিভাবে বলে যে আমরা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, যখন যারা বাংলাদেশকে বিরোধিতা করেছিল তাদেরকেই মন্ত্রী বানায়? তারা কিভাবে বলবে? কারণ তারা তো বাংলাদেশ চায় না, বাংলাদেশের ভালো চায় না। তার জন্যই এখন মানুষের কাছে এই চেতনা ফিরিয়ে আনতে হবে। সেটা আমরা ফিরিয়ে এনেছি, এটা ধরে রাখতে হবে। এই স্বাধীনতার চেতনা আমাদের এখন ধরে রাখতে হবে। আর এই যে মানুষকে একটা, যতই সফলতা হয় সেটার তর্ক করে মিথ্যে বুঝানো, যাতে সমালোচনা হয়, যাতে মানুষ কনফিউজড হয়, যাতে প্রচার দিয়ে কাজ করে না, প্রচার দিয়ে যাতে, অপপ্রচার দিয়ে যাতে ক্ষমতায় আসা যায়, এই প্রচেষ্টা মোকাবেলা করতে হবে। আর এটার মোকাবেলা করতে হবে আমাদের তরুণদের, আপনাদের। কারণ আমরা যেই পথে আগাচ্ছি, এখন যদি পরিবর্তন আসে সরকারের, তাহলে কিন্তু আমরা সেই আগে যে পরিস্থিতি ছিল তাতেই কিন্তু ফিরে যাব। যেই পরিমাণ উন্নয়ন হয়েছে আবারও কিন্তু শেষ হয়ে যাবে। এই যে আজকে দেখছেন বিদ্যুৎ, বিএনপি ক্ষমতায় আসলে আর 2 বছর ম্যাক্সিমাম থাকবে, তারপর আবার সেই লোডশেডিং শুরু হবে। সন্ত্রাসীরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে প্রতি সপ্তাহ ধরছি, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর বিএনপি ক্ষমতায় আসলেই বাংলাদেশে আবার সেই সন্ত্রাস ফিরে আসবে, সেই বোমা হামলা ফিরে আসবে। এর জন্য বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। তা আপনাদের দেখতে হবে যে কি সুযোগ আছে সামনে। আর শুধু সেটা না, এই সুযোগ যদি আমরা হারাই তাহলে কি ভয় আছে সামনে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি
এখানের আজকের বিষয়টি হচ্ছে ভিশন 2021। আজকে আমাদের ভিশন 2021 এর যে পরিকল্পনা সেটা তো আপনারা ভালো করেই জানেন। আমরা করে দেখিয়েছি, আমাদের প্ল্যান আছে যে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখানে কোনো দরিদ্রতা থাকবে না। সেই পথে আমরা অলরেডি অনেক এগিয়ে এসেছি। কাজ আমাদের অর্ধেক হয়েছে। ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রেও 5 বছর আগে কিছুই ডিজিটাইজ ছিল না, সবই কাগজ কলমে ছিল। আজকে সব সরকারি ফর্ম ইলেকট্রনিক। আজকে ওই গ্রামের মানুষের শহরে এসে সরকারি অফিসে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে কোনো ফর্ম নিতে হয় না। তারা ওই ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়েই সেই কাজটি করতে পারে। সামনে, এখানে আমি একটু বলতে চাই, তাহলে সামনে আমরা কি করব? আমাদের পরিকল্পনা আছে যে এই যে গত 5 বছরে আমাদের আয় ডাবল করেছি, 2 গুণ করেছি, আগামী 5 বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এটাকে আমরা আবার ডাবল করব, 2 গুণেরও বেশি করব। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ সম্ভব, আমরা করে দেখিয়েছি। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ পারে। আমাদের পরিকল্পনা আছে যে আমাদের জিডিপি গ্রোথ, যেটা গত 5 বছরে অ্যাভারেজ রয়েছে 6.5%, আমাদের প্ল্যান আছে এটা আমরা নিয়ে যাব 8-10%। আর হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আর আমার বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই পারবে। আজকে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশে 3G এনেছি। এটা আমাদের একটা ওয়াদা ছিল, এটা আমরা অলরেডি বাস্তবায়ন করেছি, শুধু পরিকল্পনা হয়নি। এটা টেলিটক বাস্তবায়ন করে দিয়েছে, আর আগামী মাসের মধ্যে অন্যান্যরাও এটা বাস্তবায়ন করে দেবে। আমরা ওয়াদা করেছিলাম, আমরা এনেছি। আগামী 5 বছর যদি আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে আমরা 4G আনবো, এটা আমাদের পরিকল্পনা আছে। সেই কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। বাংলাদেশ এমন কিছু নাই যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি চায় পারে না। আমরা ক্রিকেটে বিশ্বে বিজয় হয়েছি, তার জন্য আমাদের সাকিব ভাইকেই ধন্যবাদ এবং তার টিমকে। আমরা এভারেস্ট বিজয় করেছি, এটাও কিন্তু এই 5 বছরেই হয়েছে, কারণ আমরা সেই পরিস্থিতি দিয়েছি যাতে মানুষ যা করতে চায় করতে পারে, বাংলাদেশের মানুষ বিশ্বে মাথা উঁচু করে উঠতে পারে। আর সেটাই ব্যাপার যে গত 5 বছরে, তার আগে যে বিশ্বের সামনে আমাদের যেই বদনাম হয়ে গেছিল, বিশ্বের সামনে আমরা যে লজ্জা করে মাথা নিচু করে থাকতে হতো যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ, বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ দেশ, বাংলাদেশে শেষমেশ স্বৈরাচারী ক্ষমতা ফেরত আসলো। আজকে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য রাইজিং স্টার্স সারা বিশ্বের সামনে। আর এটা শুধুমাত্র স্বাধীনতার সপক্ষে শক্তি করেছে, আর কেউ করে নাই। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের জন্য। এটা মাথায় রেখে আমি আপনাদের অনুরোধ করব যে বাংলাদেশের মানুষকে আপনারা বলবেন যে এই যে এখন আমাদের যে আনফিনিশ রেভলিউশন আমরা ফিনিশ করতে যাচ্ছি, এটা আমাদের ফিনিশ করতে হবে। এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। আমাদের ভিশন 2021 বাস্তবায়ন করতে পারলে এই যে বাংলাদেশ,
আমরা একটা নতুন বাংলাদেশ, আমরা একটা আধুনিক বাংলাদেশ, আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত হব। আর তাতে তারপরে যে ভবিষ্যৎ থাকবে, যে একটা ডেভেলপ দেশ হওয়ার, সেই সুযোগ আমাদের আসবে। সেই সুযোগ আমাদের এখন, আমরা হয়তো না, আমাদের পরে যে তরুণ প্রজন্ম আসবে, সেখানে তারা আমাদেরকে নিয়ে যেতে পারবে, আমাদের দেশকে নিয়ে যেতে পারবে। তবে সেখানে পৌঁছানোর জন্য এখন আমাদের কন্টিনিউটির প্রয়োজন। এখন আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন। এটাই আপনাদের মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের মানুষকে মনে করায় দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।